নমস্কার, ডব্লিউবিপিএসসি সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2004-এর আজকে আমরা 91 থেকে 100 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 91। দ্য অ্যাঙ্গেল বিটুইন ট্রু মেরিডিয়ান অ্যান্ড দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটাকে কি বলা হয়। তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ বিয়ারিং অ্যাঙ্গেল, অপশান বি ম্যাগনেটিক বিয়ারিং, অপশান সি ম্যাগনেটিক ডিক্লিনেশন, অপশান ডি ডিপ। এখানে ট্রু বিয়ারিং আর ম্যাগনেটিক বিয়ারিং এর মধ্যেকার যে হরাইজন্টাল অ্যাঙ্গেল এটাকে বলা হয় ডিক্লিনেশন অর ম্যাগনেটিক ডিক্লিনেশন। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান সি ম্যাগনেটিক ডিক্লিনেশন। আর যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, হরাইজন্টাল প্লেনের সাথে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, দিস ইজ কল্ড ইনক্লিনেশন অর ডিপ। ওকে, কোনো কম্পাসের যে ম্যাগনেটিক নিডল আছে, এই ম্যাগনেটিক নিডলের সাথে হরাইজন্টালের যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল এটাকে বলা হয় ইনক্লিনেশন অর ডিপ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 92। ইন হিল রোডস মিনিমাম সাইড ডিস্টেন্স রিকোয়ার্ড ইজ। এখানে বলছে যে হিল রোডে মিনিমাম সাইড ডিস্টেন্স কত প্রয়োজন হয়। তো প্রথমে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ স্টপিং সাইড ডিস্টেন্স, অপশান বি পাসিং সাইড ডিস্টেন্স, অপশান সি ব্রেকিং ডিস্টেন্স, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। কোনো একটা হিল রোডে বা পাহাড়ি রাস্তায় মিনিমাম সাইড ডিস্টেন্স দরকার হয় ইকুয়াল টু স্টপিং সাইড ডিস্টেন্স। মিনিমাম সাইড ডিস্টেন্স হয় ইজ ইকুয়াল টু স্টপিং সাইড ডিস্টেন্স। তাহলে এখানে অপশান এ ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 93। বটম মোস্ট কম্পোনেন্ট অফ এ ফ্লেক্সিবল পেভমেন্ট ইজ। এখানে বলছে যে কোনো একটা ফ্লেক্সিবল পেভমেন্টের বটম মোস্ট কম্পোনেন্ট কি। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ সাবগ্রেড, অপশান বি সাব বেস, অপশান সি বেস কোর্স, অপশান ডি বেস। তো ফ্লেক্সিবল পেভমেন্ট বলতে আমরা কি বুঝি? ডব্লিউবিএম রোড, বিটুমিনাস রোড, ইটিসি, মানে যে সমস্ত রোড অ্যাসফল্ট বা বিটুমিন দিয়ে তৈরি হয়, দিস ইজ কল্ড ফ্লেক্সিবল রোড। তো এখানে একটা ফ্লেক্সিবল রোডের ক্রস সেকশন আছে। তো এর বটম মোস্ট পার্ট হলো কম্প্যাক্টেড সাবগ্রেড। তাহলে কোনো একটা ফ্লেক্সিবল রোডের বটম মোস্ট কম্পোনেন্ট কি? সাবগ্রেড। তাহলে এখানে অপশন এ ইজ কারেক্ট, সাবগ্রেড। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 94। ফর 12 mm thick cement plastering 1:6 100 স্কোয়ার মিটার নিউ ব্রিক ওয়ার্ক, দ্য কোয়ান্টিটি অফ সিমেন্ট রিকোয়ার্ড। এখানে বলছে যে একটা 12 mm thick সিমেন্ট প্লাস্টার আছে, যার রেশিও কত? 1:6। কিসের রেশিও? সিমেন্ট অ্যান্ড স্যান্ড। কত স্কোয়ার মিটার? 100 স্কোয়ার মিটার। কোথায় করা হচ্ছে এটা? ইন নিউ ব্রিক ওয়ার্ক, মানে কোনো একটা দেয়াল আছে, তার ওপরে 12 mm thick সিমেন্ট প্লাস্টারিং হচ্ছে 1:6-এ, আর এর এরিয়া হচ্ছে 100 স্কোয়ার মিটার। দ্য কোয়ান্টিটি অফ সিমেন্ট রিকোয়ার্ড, তাহলে এর জন্য কত পরিমাণ সিমেন্ট লাগবে সেটা আমাদের এখানে জানতে চাইছে। তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ 0.2 মিটার কিউব, অপশান বি 0.247 মিটার কিউব, অপশান সি 0.274 কিউবিক মিটার, অপশান ডি 0.294 কিউবিক মিটার। ভলিউম অফ প্লাস্টার, তো আমাদের এখানে এরিয়া কত দিয়ে দিয়েছিল? 100 স্কোয়ার মিটার। আর প্লাস্টারের থিকনেস কত? 12 mm আর 0.012 মিটার। তাহলে এখানে প্লাস্টারের ভলিউম কত হবে? 1.2 কিউবিক মিটার। 100 ইন্টু 0.012 মিটার। অ্যাড 30% ফর ফিল আপ দ্য জয়েন্টস অ্যান্ড আনইভেন সারফেস। জয়েন্ট ফিল আপ আর আনইভেন সারফেসটাকে প্লেন করার জন্য 30% এক্সট্রা অ্যাড করা হয়। তাহলে টোটাল কত হবে? 1.2 ইন্টু
30% of 1.2, 1.56 cubic meter. Extra 25% for dry volume. ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে কনভার্ট করতে গেলে 25% এক্সট্রা অ্যাড করতে হবে, তো টোটাল হবে 1.95 কিউবিক মিটার। তাহলে এখানে সিমেন্ট কত লাগবে? সিমেন্ট লাগবে 1.95 ডিভাইড বাই 7 ইন্টু 1। সিমেন্টের পরিমাণ 1, স্যান্ডের পরিমাণ 6, তাহলে এখানে সিমেন্টের ক্ষেত্রে 1 মাল্টিপ্লাই হবে, তাহলে সিমেন্টের পরিমাণ কত হবে? 0.278 কিউবিক মিটার। এখানে অপশান সি কারেক্ট হবে, 0.274, আমাদের 0.278 এসছে, কাছাকাছি হচ্ছে এটাই, অপশান সি 0.274 কিউবিক মিটার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 95, এ স্লো স্যান্ড ফিল্টার ইজ সুইটেবল হোয়ার। এখানে বলছে যে কোনো একটা স্লো স্যান্ড ফিল্টার কোথায় উপযুক্ত। তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ, দ্য মিউনিসিপ্যালিটি ইজ ভেরি লার্জ। অপশান বি, হাই ফিল্ট্রেশন রেট ইজ রিকোয়ার্ড। অপশান সি, দ্য ল্যান্ড ইজ অ্যাভেলেবল অ্যাট রিজনেবল রেট। অপশান ডি, দ্য ল্যান্ড ইজ কস্টলি। হোয়ার the land is available at reasonable cost, slow sand filter is used because less maintenance cost। যেখানে জমি খুব অল্প দামে পাওয়া যায় সেই সমস্ত জায়গায় স্লো স্যান্ড ফিল্টার বসানো হয়, তার কারণ এর মেনটেনেন্স কস্ট খুব কম হয়। যেখানে জমির দাম কম সেই জায়গা তুলনামূলক অনুন্নত এরিয়া, তো সেখানে এমন স্যান্ড ফিল্টার বসাতে হবে যার মেনটেনেন্স কস্ট অনেক কম হয়, তো সেই সমস্ত জায়গায় স্লো স্যান্ড ফিল্টার বসানো হয়। কম্পারিজন টু আদার ফিল্টার, দো ওয়াটার টু বি ফিল্টার্ড ইন স্লো স্যান্ড ফিল্টার উইল বি লেস। স্লো স্যান্ড ফিল্টারে কি হয়? জল খুব কম পরিমাণে ফিল্টার হয়, মানে এর পার ঘন্টায় যে ফিল্ট্রেশন রেট সেটা আদার্স স্যান্ড ফিল্টার থেকে অনেক কম হয়। র্যাপিড স্যান্ড ফিল্টার্স বা প্রেসার ফিল্টার্স এদের থেকে স্লো স্যান্ড ফিল্টারের ফিল্ট্রেশন রেটটা অনেক কম হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, দ্য ল্যান্ড ইজ অ্যাভেলেবল অ্যাট রিজনেবল রেট। যেখানে মিউনিসিপ্যালিটি এরিয়া খুব বড় হয় সেখানে ওয়াটার কনজাম্পশন অনেক বেশি হয়, সেক্ষেত্রে স্লো স্যান্ড ফিল্টার ইজ নট সুইটেবল। যেখানে হাই ফিল্ট্রেশন রেট দরকার হয় সেখানেও স্লো স্যান্ড ফিল্টার ইজ নট সুইটেবল, তার কারণ স্লো স্যান্ড ফিল্টারের ফিল্ট্রেশন রেট অনেক কম হয়। আর যেখানে ল্যান্ড কস্টলি হয় সেই সমস্ত জায়গাতেও ওয়াটার কনজাম্পশন অনেক বেশি হয়, তাই সেই সমস্ত জায়গাতেও স্লো স্যান্ড ফিল্টার ইজ নট সুইটেবল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 96, ওয়েট অফ ভেহিকল এফেক্টস। এখানে বলছে যে গাড়ির ওয়েট নিচের কোনটাকে এফেক্ট করে। প্রথম অপশান দেখে নিই। অপশান এ, পাসিং সাইড ডিস্টেন্স। অপশান বি, উইথ অফ লেন। অপশান সি, পেভমেন্ট থিকনেস। অপশান ডি, গ্রেডিয়েন্ট। কোনো একটা গাড়ির ওয়েট সেই কোনো পেভমেন্টের থিকনেসকে এফেক্ট করবে, কারণ গাড়ির ওয়েটের জন্য থিকনেসই এফেক্ট হবে না, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, পেভমেন্ট থিকনেস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 97, ইকুইভ্যালেন্ট লেন্থ অফ কলম অফ লেন্থ এল হ্যাভিং ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড হিঞ্জড। এখানে বলছে যে একটা কলম আছে যার লেন্থ এল, তার একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড হিঞ্জড। তো এই কলমের ইকুইভ্যালেন্ট লেন্থের মান কত হবে? ইকুইভ্যালেন্ট লেন্থ আর ইফেক্টিভ লেন্থ এর মান কত হবে? তো প্রথমে অপশান দেখুন। অপশান এ, L/2। অপশান বি, L। অপশান সি, L/√2। অপশান ডি, 2L। দেখে না যাক। অ্যাকর্ডিং টু ইউলার্স থিওরি অনুযায়ী ক্রিপলিং লোড এর মান কত হয়? PCR ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার EI বাই ইফেক্টিভ লেন্থ স্কোয়ার। এটা LE স্কোয়ার মানে ইফেক্টিভ লেন্থ। Effective length LE of column is defined as the distance between two adjacent point of zero bending moment or point of contraflexion। মানে হলো একটা কলম আছে, এর ইফেক্টিভ লেন্থ আমরা কি বলতে কি বুঝবো? যে ধরে যাক এই পোর্শনে কলমের বেন্ডিং মোমেন্ট 0 এবং এই পোর্শনে কলমের বেন্ডিং মোমেন্ট 0।
এই যে লেন্থ, দিস ইজ কল্ড ইফেক্টিভ লেন্থ। এই যে বেন্ডিং মোমেন্ট যেখানে 0 হচ্ছে তার মধ্যেকার যে লেন্থ সেটাকে ইফেক্টিভ লেন্থ বলা হয়। এখানে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন বলেছে, তার মানে যেখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করে অথবা যেখানে বেন্ডিং মোমেন্ট 0 হয় সেই পোর্শনটাকেই তো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন বলা হয়। তাহলে যেখানে বেন্ডিং মোমেন্ট 0 অথবা দুটো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশনের মাঝখানের যে লেন্থ সেটাকে ইফেক্টিভ লেন্থ বলা হয়। এবারে দেখা যাক এন্ড কন্ডিশন আর ইফেক্টিভ লেন্থের মান। যদি বোথ এন্ড হিঞ্জড হয়, কলমের বোথ এন্ড হিঞ্জড, তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ লেন্থের মান কি হবে? অরিজিনাল লেন্থের সঙ্গে ইকুয়াল হবে। ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার ফ্রি, যদি এক এন্ড ফিক্সড হয় এবং অন্য এন্ড ফ্রি হয় তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ লেন্থের মান 2L হবে। যদি বোথ এন্ড ফিক্সড হয় তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ লেন্থের মান হাফ অফ L হবে। আর যদি ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড হিঞ্জড হয় তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ লেন্থের মান কি হবে? L/√2। তাহলে আমাদের এই প্রশ্নে কি দিয়েছে? ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড হিঞ্জড, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, L/√2। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 98, সেগ্রিগেশন ইন কংক্রিট রেজাল্টস ইন। এখানে বলছে যে কংক্রিটের সেগ্রিগেশন এর ফলে কি হয়। অপশন দেখুন, অপশন এ হানিকম্বিং, অপশন বি পোরাস লেয়ার্স, অপশন সি সারফেস স্কেলিং, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। তো সেগ্রিগেশনের ফলে হানিকম্বিং হয়, যে লেয়ারে কংক্রিট ঢালা হচ্ছে সেটা পোরাস হয়ে যায়, আর এর মধ্যে সারফেস স্কেলিং দেখা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, সেগ্রিগেশন কেন হয়? যখন কংক্রিট ঢালা হয় তখন তার যে কোর্স এগ্রিগেট যদি আদার্স যে ইনগ্রেডিয়েন্টস আছে সেখান থেকে যদি আলাদা হয়ে যায় তবে সেটাকে সেগ্রিগেশন বলা হয়। আমরা জানি যে কংক্রিটে কী কী থাকে? কোর্স এগ্রিগেট থাকে, স্যান্ড থাকে, আর ফাইন এগ্রিগেট থাকে, আর সিমেন্ট থাকে। এখন কোর্স এগ্রিগেট হচ্ছে কংক্রিটের স্ট্রেংথটাকে বহন করে, কংক্রিটের স্ট্রেংথের জন্য দায়ী হচ্ছে কোর্স এগ্রিগেট। ফাইন এগ্রিগেট কি করে? এই কোর্স এগ্রিগেট এর মধ্যে যে ভয়েড থাকে, কোর্স এগ্রিগেটের মধ্যে ভয়েড বেশি, এর মধ্যে যে ভয়েড থাকে সেই ভয়েডটাকে ফিল আপ করে এবং কংক্রিটের ডেন্সিটি বৃদ্ধি করতে সাহায্য করে। আর সিমেন্ট তো অ্যাজ এ বাইন্ডার ইউজ হয়। এখন যদি কোর্স এগ্রিগেট আলাদা হয়ে যায় তাহলে এর মধ্যে ভয়েড সৃষ্টি হবে, ভয়েড সৃষ্টি হলে হানিকম্ব তৈরি হবে, পোরাস লেয়ার তৈরি হবে এবং এর মধ্যে সারফেস স্কেলিং দেখা যাবে। তাহলে এখানে অপশন ডি ইজ কারেক্ট, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 99, এ ক্যান্টিলিভার ক্যারিজ এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড W over its whole length L and a force W acts at free end upward. The net deflection of the free end will be. এখানে বলছে যে একটা ক্যান্টিলিভার বিম আছে যার মধ্যে একটা ইউডিএল অ্যাক্ট করছে যার মান W এবং এর এন্ডে একটা আপওয়ার্ড ফোর্স অ্যাক্ট করছে এরও মান W, আর লেন্থ অফ দ্য ক্যান্টিলিভার বিম ইজ L। তাহলে নেট ডিফ্লেকশন ফ্রি এন্ডে কত হবে? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ WL3/24 EI আপওয়ার্ড, অপশান বি5WL3/24 EI আপওয়ার্ড, অপশান সি 5WL3/24 EI ডাউনওয়ার্ড, অপশান ডি 0। তো এখানে একটা ক্যান্টিলিভার বিম আছে যার লেন্থ হচ্ছে L এবং যার মধ্যে ইউডিএল অ্যাক্ট করছে যার মান W এবং এর ফ্রি এন্ডে একটা পয়েন্ট লোড অ্যাক্ট করছে যার মান হচ্ছে W। তো ফ্রি এন্ডে ডিফ্লেকশন কি হবে? ডিফ্লেকশন ডিউ টু পয়েন্ট লোড মাইনাস ডিফ্লেকশন ডিউ টু ইউডিএল। এখানে মাইনাস কেন হলো, প্লাস কেন হলো না? তার কারণ হচ্ছে পয়েন্ট লোড আপওয়ার্ড অ্যাক্ট করছে আর ইউডিএল ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, এই জন্য এখানে মাইনাস হয়েছে। আমরা এখানে পয়েন্ট লোডকে পজিটিভ রেখেছি আর ইউডিএলকে নেগেটিভ রেখেছি। এটা উল্টোও করা যেতে পারতো, ইউডিএলকে পজিটিভ রেখে পয়েন্ট লোডকে নেগেটিভ রাখা যেত, কোনো অসুবিধা নেই। ডিফ্লেকশন ডিউ টু পয়েন্ট লোড কি হয় ফর ক্যান্টিলিভার বিম? WL3/3 EI, আর ডিফ্লেকশন ডিউ টু ইউডিএল WL3/8 EI। তাহলে ডিফ্লেকশন অ্যাট দ্য ফ্রি এন্ড কি হবে?
5WLQ/24EI। যেহেতু এর মান পজিটিভ সেহেতু ডিফ্লেকশন আপওয়ার্ড অ্যাক্ট করবে, তাহলে ডিফ্লেকশন কিরম হবে? ডিফ্লেকশন এরকম আসবে, আর এই ডিফ্লেকশনের মান কত হবে? 5WLQ/24EI। এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, 5WLQ/24EI আপওয়ার্ড। পরবর্তী প্রশ্ন, আগে শেষ প্রশ্ন। টু ট্রান্সফার হুইল লোড অ্যাট এক্সপানশন জয়েন্টস ফ্রম ওয়ান স্ল্যাব টু আদার। এখানে বলছে যে কোনো একটা স্ল্যাব থেকে আর একটা স্ল্যাবে হুইল লোডকে ট্রান্সফার করার জন্যে এক্সপানশন জয়েন্টে কোন বার ইউজ করা হয়? তো প্রথমে অপশান দেখে নেবে। অপশান এ, হ্যাঙ্গার বার আর ইউজড। অপশান বি, ডাওয়েল বার আর ইউজড। অপশান সি, টাই বার্স আর ইউজড। অপশান ডি, বিটুমিন ফিলার আর ইউজড। Dowel bars are used in expansion joint to carry additional stress and load induced due to the moving vehicle without restricting horizontal joint movement. এখানে বলছে যে এক্সপানশন জয়েন্টে ডাওয়েল বার ইউজ করা হয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে মুভিং ভেহিকেলের ফলে যে অ্যাডিশনাল স্ট্রেস আর লোড তৈরি হয় সেটাকে একটা স্ল্যাব থেকে আর একটা স্ল্যাবে ক্যারি করার জন্য। তাহলে এক্সপানশন জয়েন্টে কোন বার ইউজ করা হয়? ডাওয়েল বার। তাহলে এখানে অপশন বি আর রাইট। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।